হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা আজকে যাচ্ছি দুবাই সাফারি পার্কে। এখন ছেলের স্কুলে যেহেতু উইন্টার ভ্যাকেশন চলছে, আর দুবাই ঘোরার জন্য বেস্ট টাইম হচ্ছে এই উইন্টার। কারণ গরমের সময় দুবাইতে প্রচণ্ড রকম গরম পড়ে, এমনিতেই বাড়ি থেকে বেরোনো যায় না, তাই ঘোরার কোনো চান্সই নেই। তাই যখনই একটু ওয়েদার চেঞ্জ হয়ে যায়, মানে চারিদিকটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তখনই মানুষজন ঘুরতে বেরিয়ে পড়ে। আর দুবাইতে এত কিছু দেখার আছে যে শনি রবিবার করে শুধুমাত্র বেরোলেও সেই জায়গাগুলো দেখে শেষ করা যাবে না। আর শুধু দুবাই কেন, আরও বাকি যে 6টা এমিরেটস রয়েছে তার মধ্যেও অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। এখানে এসে দেখতে পাচ্ছি বিশাল লম্বা লাইন পড়ে গেছে, তাই আমরা অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করলাম। আর যেই টিকিটটা পেয়ে গেলাম অমনি লাইন ছেড়ে বেরিয়ে চলে এলাম। অনেকেই সেটাই করছেন। এখানে এসে হয়তো টিকিট কাটবো ভেবেছিলেন, আসার পরে এই লম্বা লাইন দেখে বেশিরভাগ লোকজনই ওই অনলাইনে টিকিট কেটে ভেতরে ঢুকছেন। এই সাফারি পার্কের ভেতরে ভিলেজ করে করে ভাগ করা আছে, মানে আফ্রিকান ভিলেজ, এশিয়ান ভিলেজ এরকম করে ভাগ করা আছে, যেখানে গেলে পরে অ্যানিমেলগুলোকে দেখতে পাবো। আর এই যে বাস, ট্রেন এরকম জাতীয় জিনিসগুলো রয়েছে, এটা করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তার জন্য আবার আলাদা টিকিট কাটতে হবে। পার্কে ঢোকার জন্য তো আলাদা করে টিকিট কাটতেই হয়েছে, এরপরেও এই যে গাড়িগুলো করে নিয়ে যাবে সেগুলো তো আবার টিকিট লাগবে। কারণ এই সাফারি পার্কটা বিশাল বড়, আর একটা ভিলেজ থেকে আরেকটা ভিলেজে যাওয়ার জন্য প্রচুর হাঁটতে হবে। আবার সেই ভিলেজগুলোতে ঢোকার পরও সব কিছু ঘুরে দেখার জন্য হাঁটতে হবে, তাই অত হাঁটা সম্ভব নয়, সেই জন্য এই গাড়ির ব্যবস্থা। এখানে টিকিটেরও অনেক রকম ভ্যারাইটি আছে। অনেকে ফুল প্যাকেজ করে বুক করেছেন, মানে পুরো সাফারি পার্কটা ঘুরে দেখবেন, তার জন্য একটা মোটা অ্যামাউন্টের টিকিট কেটে ওনারা ঢুকেছেন। তো আমরা ওরকম করিনি, আমরা পার্ট পার্ট করেই দেখবো, কারণ কতক্ষণ ধৈর্য থাকবে, কতক্ষণ হাঁটতে পারবো তার উপর ডিপেন্ড করছে। তো সেইভাবেই আমরা টিকিটটা কেটেছি। এই পার্কের সমস্ত জায়গায় হিউমিডিফায়ার লাগানো রয়েছে। এগুলোর কাজ হচ্ছে যখন ওয়েদার ড্রাই হয়ে যায় তখন হিউমিডিটি বাড়ানোর জন্য এই রকম ধরনের হিউমিডিফায়ার চালিয়ে রাখা হয়। লক্ষ্য করে দেখবেন বড় বড় ফ্যাক্টরিতেও এগুলো লাগানো থাকে। আমরা এখন এসেছি আফ্রিকান ভিলেজে। আফ্রিকান ভিলেজটা পুরোটা ঘুরে দেখব। আর ভিলেজের মধ্যে এরকম ধরনের ছোট ছোট যে ঘরগুলো রয়েছে, এর মধ্যেই বিভিন্ন রকমের রেপটাইলস, বিভিন্ন রকমের পাখি, এরকম ধরনের জিনিস রাখা আছে। তবে এখানে আসার পর খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে যে সমস্ত অ্যানিমেলগুলো হার্মফুল নয় তারা কিন্তু ছোট্ট বাউন্ডারির ভেতরেই ঘুরে বেড়াচ্ছে, মানে ইচ্ছে করলে আমরা হাতও বোলাতে পারি তাদের গায়ে। এখন এসছি যেখানে পাখিগুলোকে রাখা হয়েছে সেখানে। এই দেখুন, ময়ূরটা গাছে বসে আছে। মানে একটা বিশাল বড় খাঁচার মধ্যে মানুষ আর পাখি একসঙ্গেই কিন্তু রয়েছে। এমন নয় যে শুধু পাখিরাই খাঁচাতে বন্দি, এই পাখিদের দেখার জন্য কিন্তু আমরা মানুষরাও এখন খাঁচায় বন্দি। তবে এই খাঁচাটা যা বিশাল বড়, আর ভেতরে যা গাছপালা রয়েছে, আর নেটটা যেখানে লাগানো রয়েছে প্রায় 3-4 তলা বাড়ির সমান। পাখিরা যাতে উড়ে চলে যেতে না পারে সেজন্য এরকম ব্যবস্থা, কোনো রকমের আর কি নেটটা দিয়ে ঠেকানো। বাকি কিন্তু ভেতরে গাছপালা সব কিছুই রয়েছে তাদের জন্য। এই যে টার্কি বার্ড নিজের মনের মতন ইচ্ছে মতন ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। এই সমস্ত পাখিগুলোকে আমাদের দেশে খাঁচায় বন্দি রাখা হয়। দেখুন কি সুন্দর এরা খোলামেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। গাছগুলোতে ময়ূর বসে রয়েছে বেশ অনেকগুলোই। এই দেশে একটা জায়গা আছে যেখানে ময়ূর রাস্তার মধ্যেই ঘুরে বেড়ায়। জায়গাটা আমাদের বাড়ির কাছাকাছি। অনেকবার ভেবেছি যে একবার জায়গাটা ঘুরে দেখে আসবো। হাজব্যান্ড রোজ অফিসে যায় ওই রাস্তাটা দিয়েই, তো রোজই নাকি দেখতে পায় রাস্তার মধ্যে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। এখানে এত এত মানুষ দেখতে এসেছে, ময়ূরগুলো কিন্তু একদমই ভয় পাচ্ছে না, কত কাছে কাছে ঘুরছে দেখুন। আমি এত কাছে রয়েছি ময়ূরগুলোর, এমন নয় যে কোনো রকম বাউন্ডারি দিয়ে এদেরকে ঘিরে রাখা হয়েছে। সবাই নিজেদের মতনই ঘুরে বেড়াচ্ছে সব দিকে, কিন্তু এতটুকু ওরা ভয় পেয়ে কিন্তু চলে যাচ্ছে না। আমরা সিঁড়ি দিয়ে এক ধাপ উপরে উঠে এসেছি, তারপরেও কত উঁচুতে লাগানো দেখুন নেটটা। পাখিরা যদি নিজেদের মতন উঠতেও চায়, এত উঁচুতে নেট দেওয়া আছে, ওদের কোনো অসুবিধেই হবে না। বড় বড় গাছগুলোকে ছাড়িয়ে তার উপরে নেট দেওয়া আছে। এই এত বিশাল জায়গার ভেতরে এত এত পাখি নিজের ইচ্ছে মতন ঘুরে বেড়াচ্ছে। কে বলবে দুবাই মরুভূমির দেশ। এই সাফারি পার্কে ঢোকার সময় থেকে এখনো অবধি এত চারিদিকে গাছ, বোঝাই যাচ্ছে না যে এখানে মরুভূমি আছে। তবে এই অ্যানিমেলগুলোকে দেখে আমার মনে এখন একটাই প্রশ্ন, দুবাইতে তো অস্বাভাবিক গরম পড়ে, তখন এরা কী করে, এদেরকে কোথায় রাখা হয়?
এখানে জলহস্তি আছে, কিন্তু জলহস্তিটা জলের মধ্যে ডুবে রয়েছে। আর এদিকে দেখুন, আমি প্রথমে মনে করেছিলাম এটা বোধহয় পাথর দিয়ে তৈরি, জলের মধ্যে এমনভাবে শান্ত হয়ে বসে রয়েছে, কোনো রকম নড়নচড়ন ছিল না এতক্ষণ। কিছুক্ষণ পর থেকে দেখছি নড়াচড়া শুরু করেছে। আমরা এই জলহস্তির কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু একবারের জন্য বুঝতে পারিনি যে এটা আসল জলহস্তি। তবে এটা বাচ্চা জলহস্তি, কারণ একটু ছোটোখাটো দেখতে। এই জলহস্তিটাকে দেখে আমার ছেলে খুব আনন্দ পেয়েছে, কাঁচের ওপর থেকে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছে যাতে জলহস্তিটা একটু নড়াচড়া করে। চলুন এবার রেপটাইল হাউসে কি কি আছে একটু দেখা যাক। সাপগুলো কিন্তু প্রত্যেকটা জ্যান্ত, সবকটা স্থির হয়ে আছে বলে দেখে মনে হচ্ছে যেন কোনোটাই জ্যান্ত নয়, কিন্তু প্রত্যেকটা জ্যান্ত। বেশ কিছু সাপ কিন্তু নড়াচড়াও করছে। এই অজগর সাপটাকে একবার দেখুন, মনে হচ্ছে যেন একটা পাথর পড়ে রয়েছে। কেউ না বুঝে যদি একবার পা দিয়ে দেয় কোথাও, আমার সাপগুলো দেখে কিন্তু বেশ গা শিরশির করছে। অনেক রকমের অজগর সাপ রয়েছে এখানে। আর এই সাপটাকে একবার দেখুন, গাছের পাতার মধ্যে এমনভাবে লেগে রয়েছে, আচমকা দেখলে কিন্তু বোঝার কোনো উপায় নেই। গাছের পাতার রং আর সাপের রং একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। বাবারে, এই সাপটা দেখে তো আমার সত্যিই গা শিরশির করে উঠছে একদম। ওই দূরে সিংহ বসে রয়েছে। এই শীতের দুপুরে ওরাও একটু গায়ে রোদ লাগাচ্ছে। এইগুলো হচ্ছে আফ্রিকান হাতি। এই আফ্রিকান হাতিগুলোর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এদের মুখগুলো কিন্তু শরীরের তুলনায় ছোট হয়। আমরা যেরকম হাতি দেখে অভ্যস্ত আমাদের দেশে, এই হাতিগুলো কিন্তু ওই রকম দেখতে নয়। আফ্রিকান ভিলেজে যা যা ছিল মোটামুটি সবই দেখে ফেলেছি। এবার একটু আইসক্রিম খাই, একটু বসি, কারণ পাগুলো ভীষণ ধরে গেছে, অনেকটা হাঁটা হয়েছে। এই আইসক্রিম খেয়ে চলে যাব এশিয়ান ভিলেজে। এখন আমরা চলে এসেছি এশিয়ান ভিলেজে। এই এশিয়ান ভিলেজে আসতেও কিন্তু আমরা ওই ইকো ট্যাক্সিগুলো নিয়েছিলাম। শুরুতেই যে ট্যাক্সিগুলো করে আমরা একটা ভিলেজে ঢুকলাম, সেখান থেকে আবার আরেকটা ইকো ট্যাক্সি করে এখানে এলাম। এই ইকো ট্যাক্সিগুলো যতবার যেখান থেকেই যায় না কেন, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। আকাশে কিন্তু ভালো রকম মেঘও এসেছে, আর তার সঙ্গে টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন আমরা যাব অ্যারাবিয়ান ডেজার্ট সাফারি করতে। এটার জন্য লম্বা লাইন পড়েছে ঠিকই, এই গাড়িগুলোতে করে আমাদেরকে নিয়ে যাবে, তবে এখানে আর কোনো টিকিট নেই। এই বাসগুলোতে কিন্তু কোনো রকম জানলা নেই। আর আমরা যাচ্ছি এখন ডেজার্ট সাফারি করতে, যেখানে সমস্ত অ্যানিমেল কিন্তু একদম ওপেন ঘুরে বেড়াচ্ছে। এই যে অ্যানিমেলগুলোকে দেখছেন, এগুলো 1 বছর জল না খেয়েও বেঁচে থাকতে পারে। ইউএই যেহেতু মরুভূমির দেশ, তাই এখানকার জীবজন্তুগুলোও দেখুন কি সুন্দর প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বেঁচে রয়েছে। নয়তো 1 বছর জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে, আমি এখানে এসে প্রথম শুনলাম। হ্যাঁ, টিকটিকি যেরকম জল খায় না, কিন্তু এই প্রাণীগুলো তো জল খায়, কিন্তু জল খাওয়া সত্ত্বেও এই প্রাণীগুলো 1 বছর ধরে জল না খেয়েও কি করে থাকতে পারে।
আর এই অ্যানিম্যালটা হচ্ছে ইউএইর ন্যাশনাল অ্যানিম্যাল। ইউএইর যে 50 দিরহামস আছে তার মধ্যে এই অ্যানিম্যালের ছবি পাওয়া যায়। আর কাতার এয়ারওয়েজে লোগোটা যদি খেয়াল করে দেখেন তাহলে এই অ্যানিম্যালের ছবি দেখতে পাবেন। এই অ্যানিম্যালটার নাম হচ্ছে অ্যারাবিয়ান ওরেক্স। আমার সাথে সাথে আপনারাও জানতে পারলেন। আর এদিকে অ্যারাবিয়ান ওরেক্সের মতনই দেখতে এই অ্যানিম্যালটার নাম হচ্ছে ধাবি, যার নাম অনুসারে ইউএইর আরেকটা এমিরেটস আবুধাবি নামকরণটা হয়েছে। সত্যি বাইরে ঘুরতে বেরোলে জীবনে কত রকম অভিজ্ঞতা হয় বলুন। এই যে আবুধাবি নামটা এত শুনেছি, এত বলেছি, কিন্তু নামটা কিভাবে হয়েছে সেটা কখনো ভেবেও দেখিনি। এখানে একটা জায়গা আছে যেখানে পাখিদেরকে নিজের হাতে খাওয়ানো যায়। খাবারগুলো ঢোকার সময় এখান থেকেই দেওয়া হয়। কি সুন্দর দেখুন, পাখিটা উড়ে এসে হাতের থেকে খাবার খাচ্ছে। এখানে অনেক রকমের পাখি রয়েছে, কেউ এসে মাথার উপরে বসছে বা ঘাড়ে উঠে বসছে, আবার কেউ হাতের থেকে খাবার খাচ্ছে। রোজ এত নতুন নতুন লোক এখানে আসছে আর সবার হাত থেকে এরা খাবার খাচ্ছে। কিচ্ছু করতে হবে না। পাখিগুলো ঘাড়ে মাথায় উঠে যাচ্ছে বলে আমার ছেলে ভয়ে অস্থির। ওই দেখুন পালিয়ে যাচ্ছে। এদিকে এসো। তবে পাখিগুলো খাবার খেতে খেতে খাবার যখন শেষ হয়ে যাচ্ছে হাতে কিন্তু কামড়েও দিচ্ছে। আগে কখনো কচ্ছপের গায়ে এভাবে হাত দিয়ে দেখিনি। কচ্ছপের গায়ে যে শেলটা রয়েছে সেটা এত শক্ত, মনে হচ্ছে যেন কংক্রিট দিয়ে তৈরি। এই সাফারি পার্কটা এত বিশাল বড়, একদিনে সমস্তটা ঘুরে দেখা সম্ভব নয়। এখনো অনেক কিছু দেখা বাকি রয়ে গেল। এখন বিকেলও হয়ে গেছে, আকাশে মেঘও করেছে, ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে পাগুলোও ব্যথা করছে। পরে যদি আবার কোনোদিন মনে হয় তখন আবার আসবো। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে।